সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় সমসাময়িক রাজনীতি। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। তারা হলেন সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ, প্রেসিডেন্ট হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ, এবং মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গণফোরাম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, চীন ও ভারতের মতো দুটি বড় বড় রাষ্ট্রের সফরের আমন্ত্রণ থাকার পরও প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারের প্রথম সফরে যাচ্ছেন মালয়েশিয়া। এদিকে ভারতের সাথে বেশ কিছুদিন ধরে চলছে সীমান্তে পুশিনের উত্তেজনা। এছাড়া দুবাইয়ের সাবেক আইজিপি বেনজির আহমেদের আটকের ঘটনা, এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে হুমকির খবর, বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা, এই সব কিছু আজকে থাকবে আমাদের আলোচনায়। তো আলোচনার শুরুটা আমরা করব সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ, আপনাকে দিয়েই। দুর্নীতির মামলায় ইন্টারপোল রেড নোটিশের ভিত্তিতে সাবেক আইজিপি বেনজির আহমেদকে 12 জন গ্রেফতার করে দুবাইয়ের পুলিশ, এবং তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের যে ইচ্ছা, সেই ইচ্ছার কথা আমরা শুনেছি। এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও বলেছে যে 30 কার্যদিবসের মধ্যে, 30 দিনের মধ্যে যে তাদের কূটনৈতিক চ্যানেল সেটা যোগাযোগ করে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। তো আপনার কাছ থেকে একটু জানবো আসলে এই যে ইন্টারপোলের যে নোটিশ, এরপর মানে যে দুবাই থেকে তাকে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া, কিংবা তাকে দেশে ফিরিয়ে আনা এই সরকারের যে সম্ভাবনার কথা, সেটা আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে আলোচনা আছেন মিজান ভাই, তাকে শুভেচ্ছা। যারা শুনছেন সকলকে আমার ব্যক্তিগত শুভেচ্ছা। দেখুন, আমাদের কাছে যে তথ্য এসছে আজকে 12 তারিখের পরে, আজকে প্রায় 19 তারিখ না, আজকে 19 তারিখ, তো প্রায় 7 দিন হয়ে গেল। কিন্তু খুব আশ্চর্যজনকভাবে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, মিডিয়া থেকে শুরু করে কেউই যে গ্রেপ্তার যে কোথায় হলো, কিভাবে হলো, এই তথ্য কেউ পাচ্ছে না। এবং আমি নিজেও আবুধাবিতে ফোন করেছি বিভিন্ন সোর্সে জানার জন্য, ওখানেও কন্ট্রোভার্সিয়াল 2-3টা তথ্য বলা হয়। তবে এইটা ঠিক, যেহেতু সংসদের 300 বিধিতে গ্রেপ্তারের বিষয়টা নিশ্চিত করা হয়েছে, রেফারিং উইথ দ্য ইউ এর একটা ডিপ্লোম্যাটিক চিঠির মাধ্যমে, অর্থাৎ গ্রেপ্তার হয়েছে, এটা ঠিক আছে। কিন্তু এখন কী কারণে গ্রেপ্তার হয়েছে, যদিও ওই চিঠিতে পার্লামেন্টের যে 300 বিধিতে বিবৃতি, সেখানে কিন্তু আপনার ইন্টারপোলের কথাটা বলা হয়েছে, যে ইন্টারপোলের রিকোয়েস্ট যেটা বাংলাদেশ পাঠিয়েছিল সেই প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদি ইন্টারপোলের রিকোয়েস্টে গ্রেপ্তার করা হয়ে থাকে, তাহলে তো দুবাই সরকারের তো অন্য কোনো পারপাস নাই এখানে, তাই না? তো সেক্ষেত্রে তাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ সরকারের রিকোয়েস্টে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ সরকার ডিপ্লোম্যাটিক চ্যানেলে যখন তাকে ফেরত চাইবে, যে সমস্ত ক্রাইটেরিয়া আছে সেগুলো ফুলফিল করে, তখন চাইলে তখন ওখান থেকে সেই প্রক্রিয়া শেষ করে তাকে নিশ্চয়ই এখানে ফেরত আনা যাবে। এটি হলো আমাদের কাছে যে সামান্য একটু তথ্য আছে, এইটির উপর বেস করে বলছি। কিন্তু এর সঙ্গে যদি তথ্য যোগ হয়, তাহলে কিন্তু সেটা আপনার অ্যানালাইসিস অনেক দূর পর্যন্ত যেতে পারে। এমনও মন্তব্য আসতে পারে যে তাকে আনতেই পারবেন না। কিন্তু আমরা ওই তথ্যগুলো আমরা জানি না ওখানে কী কী তথ্যগুলো আছে। যেমন তাকে কি গ্রেপ্তার করার পরে ওইখানের কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট, ধরুন মানি লন্ডারিং বিষয়টা আছে, ওইখানের কোনো এইরকম অপরাধের সঙ্গে তাকে সংশ্লিষ্ট করা হয়েছে কিনা, সেটি যদি হয়ে থাকে তাহলে কিন্তু চ্যাপ্টারটা বা ডিফারেন্ট। তাহলে সেক্ষেত্রে ওই দেশের আদালতের একটা এখতিয়ার তার উপরে সৃষ্টি হয়েছে, এবং সে ওখানে আইনজীবী রাখবে, ওখানে ফাইট হবে, ওই মামলা শেষ না হওয়া পর্যন্ত কি তাকে আনা যাবে? এই সমস্ত প্রশ্ন কিন্তু চলে আসবে সামনাসামনি। সেকেন্ড, যদি তার বিরুদ্ধে ওই দেশের আইনে মামলা হয়ে থাকে, তাহলে আপনার যেটা বললেন, হ্যাঁ, সে তখন জটিল হবে। কারণ তখন জটিল হবে এই কারণে, কারণ ওই দেশের কোর্টে তো একটা মামলা রেখে কি আপনাকে ফেরত দেবে? এটা তো দেয় না। কেন আমাদের, আপনি জানেন যে ইন্ডিয়াতেও তো আমাদের ওই যে মানি লন্ডারিংয়ের কেসে যে ধরা পড়েছিল, সে তো এখন পর্যন্ত আসে না, তাই না? বাংলাদেশ সরকার চেয়েছিল কিন্তু তাকে, কারণ কোনো একটা নির্দিষ্ট দেশে ওইখানকার জুডিশিয়াল প্রসিডিংয়ে, হালদারের কথা বলছে, আপনি যদি কোনো একটা দেশে সুনির্দিষ্ট একটা জুডিশিয়াল প্রসিডিং থাকে, সেইখানে যখন কোনো আসামি গ্রেপ্তার হবে তাকে আনতে পারবেন না। যেমন সালাউদ্দিন সাহেব কিন্তু ওখানে যখন এই যে পাসপোর্টের মামলায় গ্রেপ্তার হলেন, সেক্ষেত্রে কিন্তু ওই প্রসিডিং শেষ না হওয়া পর্যন্ত কোনো আর আসার সুযোগ ছিল না। তাই সেক্ষেত্রে এখন আমরা কোনো তথ্যই জানি না, শুধুমাত্র ইন্টারপোলের রিকোয়েস্টে গ্রেপ্তার করা হয়েছে এটুক জানি। অথবা ওইটুক থেকেই আমরা বলবো যে হ্যাঁ, শুধু ইন্টারপোলের মাধ্যমে যদি রিকোয়েস্টে গ্রেপ্তার হয়ে থাকে, তাহলে দুবাই সরকারের তো কোনো পার্সোনাল
ন্যাশনাল ইন্টারেস্ট বা ইস্যু নাই, অর্থাৎ বাংলাদেশ সরকারের অনুরোধে ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ সরকার চাইলে এটা খুব দ্রুত আনা সম্ভব, যদি, এবং সরকার তো অবশ্যই চাচ্ছে, কারণ সরকারের তো এটা একটা এজেন্ডাও আছে, তাই না? এই সমস্ত যারা আছেন তারা, সরকার, বিএনপি সরকার তো ক্ষমতায়, অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতা হলে ওই আগের সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময় যারা বিভিন্ন দায়িত্বে ছিলেন, আওয়ামী লীগ সরকারের যারা আছে, তারা তো তাদের একটা বিরোধিতার জায়গা আছেই। তো সেদিক থেকে তাদের ফিরে এনে বিচার করা, শাস্তি দেওয়া, ফাঁসি দেওয়া, ওগুলো তো একটা তাদের একটা মৌলিক একটা পরিকল্পনার মধ্যে থাকে। অর্থাৎ সেদিক থেকে তাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে তো খুব একটা অ্যাক্টিভ রোল থাকবে, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। কিন্তু এখন আনাটা কিভাবে আনা হবে সেটা সাবসিকুয়েন্টলি অনেক তথ্য জানার পরে আমরা ক্লিয়ার করতে পারবো যে আসলে আনাটা সম্ভব কিনা বা কত দ্রুত আনা যাবে। দুবাইয়ের সাথে আমাদের বন্দি প্রত্যাবর্তন চুক্তির আসলে কোন অবস্থায় আছে? না, দুবাইয়ের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি এখন পর্যন্ত পূর্ণাঙ্গ বন্দি বিনিময় চুক্তি এটা সম্ভবত নাই, কারণ আমরা যতটুকু মিডিয়ায় দেখেছি সেটা হলো অন্য একটা বিষয়ের উপরে একটা চুক্তি আছে, কিন্তু বন্দি বিনিময় চুক্তির ব্যাপারে সেখানে নাই। কিন্তু আপনি জানেন যে বন্দি বিনিময় চুক্তি হলেও সেক্ষেত্রে বন্দি বিনিময় চুক্তিটা যদি কার্যকরী করতে হয় তাহলে ওখানে কিন্তু তাকে আপনার ওইখানকার লোকাল প্রসিডিংয়ের মাধ্যমে তাকে বন্দী হইতে হবে, ওখানে একটা মামলা মোকদ্দমার কারণে। এবং সেইখানে যদি, এখানে যদি আপনার শুধুমাত্র ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার হয় বাংলাদেশের রিকোয়েস্টে, তাহলে কিন্তু আমার ব্যক্তিগত অভিমত ওখানে বন্দি বিনিময় চুক্তির দরকার নাই, কারণ ওই সরকার তো আপনাকে ইন্টারপোলের রিকোয়েস্টে গ্রেপ্তার করেছে, অর্থাৎ ডিপ্লোম্যাটিক চ্যানেলেই সমাধান হয়ে যাবে। দুবাই সরকার চাইলেই আমাকে সে ফেরত দিয়ে দেবে, এখানে বন্দি বিনিময় চুক্তির কোনো প্রয়োজন হবে না। কিন্তু অন্য ইস্যু যদি থাকে সেক্ষেত্রে বন্দি বিনিময় চুক্তির প্রয়োজন হবে, এবং বন্দি বিনিময় চুক্তিতে কিন্তু ফেরত আনাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু সময় লাগবে, এবং একটু এটা গভর্নমেন্টের সিদ্ধান্ত, এবং এটার সঙ্গে আদালতের আবার একটা সম্পৃক্ততা আছে, ওই দেশের আদালতের। অর্থাৎ সেই জায়গাগুলো আমরা এখনো ক্লিয়ার না যে আসলে কোন অবস্থার মধ্য দিয়ে কোথায় তাকে গ্রেপ্তার করা হচ্ছে, ওখানে কোনো অভিযোগ আসছে কিনা, কি বিষয়ে আমাদের কাছে তেমন কোনো তথ্য নাই। একমাত্র তথ্য যেটা নিয়ে আমরা আলোচনা করছি। আচ্ছা মঞ্জুল ভাই, আপনি তো এটা নিয়ে অনেক কাজ করেছেন, যেহেতু বিজ্ঞ আইনজীবী। আমরা দুবাইয়ের যে ঘটনা আরও আগেও দেখেছি, রেড নোটিশ থাকার পর অনেককে ফেরত আনতে পারেনি। যেমন ওই সে দেশে এখনও আছেন, যেমন আরাব খান নামে একজন আছেন, যে বাংলাদেশের পুলিশ মার্ডার কেসে সে আসামি। তারপর শিশু সন্ত্রাসী বেশ কয়েকজন আছে, বিশেষ করে জিসানের নাম যেটা আসতেছে, সে এরেস্টের পরও তাকে কিন্তু আনতে পারেনি। হ্যাঁ, সেটা তো আমি বললাম যে এমনিতে আপনার ইন্টারপোলের নোটিশের মাধ্যমে গ্রেপ্তার করলে পরে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আনা নিয়ে দুটো ধারা আছে। আপনার অনেক ক্ষেত্রে কিন্তু আনাটা সহজ হয়, আবার অনেক ক্ষেত্রে আনাটা সহজ হয় না। ইট ডিপেন্ডস করে যাকে আপনি গ্রেপ্তার করছেন তার দিক থেকেও তো একটা স্টেপস থাকবে, তাই না? ধরেন আমি এটা আনঅফিশিয়াল, আমি যে তথ্যটা আমি পেয়েছি সেখানে আমাকে দুইটা তথ্য বলা হয়েছে, যে অনেকে বলেছেন যে কেউ এয়ারপোর্টে সে মেয়েকে রিসিভ করতে গেছিলেন, সেখানে তাকে এয়ারপোর্টে এআই ক্যামেরার আইডেন্টিফিকেশনের মাধ্যমে সে গ্রেপ্তার হয়েছে, এটা একটা তথ্য দিয়েছেন। আর কেউ দিয়েছেন যে ওখান থেকে উনি পাস করছিলেন, সেখান থেকে তখন গ্রেপ্তার। এগুলো কোনো সুনির্দিষ্ট কিছু বলা হয় না। এখন অনেকে বলছেন তাকে ফোন করে পাশের একটা যেখানে থাকতেন শপিং মলে নিয়ে যাওয়া, সেটাও একটা তথ্য আছে ঝপড়ি, কিন্তু ওইখান থেকে দুবাই থেকে আমি যেখানে কথা বলছি ওখানে যারা থাকে তারা কিন্তু ওইটা বলছে না, এটা কোনো সত্য না। তারা কিন্তু এয়ারপোর্টের কথাটাই বিশেষ করে বলেছে যে এইটাই সত্য। যাই হোক, এখন পর্যন্ত আমরা কোনো তথ্য জানি না, কিন্তু এখন নিশ্চয়ই একটা দেশে, যেন আপনি যেমন বলেন ইন্টারপোলের রেড নোটিশ তো অনেকের আছে, দুবাইতে আছে, এরকম লোক আরও আছে, তো সেখানে তো অত ইন্টারেস্টেড দেখাচ্ছে না তারা। আর যেহেতু দেখাচ্ছে না, এখানে কেন দেখালো? তাহলে এখানে অন্য একটা ঘটনা হয়তো ফার্স্টে আসছে। যদি এয়ারপোর্টের বিষয়টা হয় তাহলে এয়ারপোর্টের বিষয়টা কিন্তু ফার্স্ট ইস্যু, তারপরে হলো অন্য জিনিস। তো এখন এয়ারপোর্টের যদি ফার্স্ট ইস্যু হয় তাহলে এয়ারপোর্টের কোনো প্রসিডিং যদি হয়ে থাকে তাহলে অন্য ক্ষেত্রে, সেক্ষেত্রে তো এটাও শোনা যাচ্ছে তার ওখানে ইনভেস্টমেন্ট আছে, তার ওখানে থাকার পারমিশন আছে। তো সেগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে সেও তো ওখানকে লয়ার এনগেজ করবে, তাই না? তো আমরা এখনও এগুলো জানি না কিছু। যদি কোনো কিছু না হয় তাহলে ইজি, কিন্তু অনেক কিছু যদি ইনভলভ হয়ে থাকে এবং সে তো ওখানে লিগ্যাল ফাইট করবে, তার লয়ার থাকবে, সে যদি ওখানে কোর্টের একটা প্রসিডিংয়ে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তো একটা জটিলতা থাকবে এবং এটা সময় সাপেক্ষ। এবং আপনি যে কথাটা বলেছেন যে অনেকেই তো আনা যায় না, আসলেই আনা যায় না। আর সবচেয়ে আর একটা বড় ব্যাপার হবে, সেটা হলো ধরেন বিদেশে যখন একটা লোককে ফেরত দেওয়া হয় অরিজিনাল কান্ট্রিতে, সবচেয়ে বড় একটা ব্যাপার সেখানে হলো যে যদি তার দেশে আসার ক্ষেত্রে, দেশে এসে যদি তার এমন কোনো সম্ভাবনা থাকে তার মৃত্যুদণ্ড হওয়ার, তাহলে সেই ক্ষেত্রেও কোনো দেশে কিন্তু আর দিতে চাইবে না। তো এখানেও কিন্তু তার মধ্যে আইসিটিতে একটা মামলা হয়েছে, তো আইসিটির সর্বোচ্চ সাজা কিন্তু মৃত্যুদণ্ড। এখন ওই সমস্ত লিগ্যাল ইস্যু কি জড়াবে কিনা এবং সেগুলো তার পক্ষ থেকে ওইখানে সেই রকম কোনো মেকানিজমের মধ্যে সে হাঁটবে কিনা বা ওখানে ইন করবে কিনা, এটা আমরা বলতে পারি না এখনও। কিন্তু আমাদের কাছে
সিম্পলি এখন আমি বলবো যতটুকু আছে তাদের মধ্যে দিয়ে মনে হয় ইন্টারপোলের রিকোয়েস্টে গ্রেপ্তার হয়েছে, ইন্টারপোলের বাংলাদেশ সরকার ইন্টারপোলের রিকোয়েস্টে গ্রেপ্তার যেহেতু হয়েছে কাগজপত্র পাঠাবে, আমাদের এখানে ডিমান্ড পাঠাবে, যেই কারণে আমরা গ্রেপ্তার চাইছি, ওখান থেকে তাকে পাঠিয়ে দেবে। এটা হলো সিম্পল অ্যানালাইসিস। কিন্তু এর সঙ্গে আরও অনেক বড় বড় অ্যানালাইসিস যোগ হতে পারে যদি এর সঙ্গে কোত্থেকে গ্রেপ্তার হয়েছে, কিভাবে গ্রেপ্তার হয়েছে, ওখানে তার কি কন্ডিশন এবং সেখানে সে কি লিগ্যাল স্টেপস নিচ্ছে, ওই তথ্যগুলো না আসলে পরে অ্যানালাইসিসটা ক্লিয়ার করা যাবে না। একটা বড় বিষয় চলে আসছে তার পাসপোর্টের বিষয়টা, সেটা নিয়ে অনেক কথাবার্তা আসছে। হ্যাঁ, পাসপোর্টের তো একটা পাসপোর্ট তো তার ভ্যালিড নাই, তাই না? সে এটাও আমাকে বলা, এটাও আমি শুনেছি, সেটা হলো সে ওখানে অ্যারেস্ট হয়েছে হ্যাভিং এ পর্তুগিজ পাসপোর্ট, এটা বলা হয়েছে আমাকে, আমি যেটা ওখানে খবর নিয়েছি। তো পর্তুগিজ পাসপোর্টে যদি গ্রেপ্তার হয়ে থাকে তাহলে সে তো পর্তুগিজ ন্যাশনাল, তাই না? সেখানে তো একটা লিগ্যাল ফাইট আবার হবে। সেক্ষেত্রে পর্তুগিজ ন্যাশনালের সে তো লয়ার এনগেজ করবে যে আমি পর্তুগিজ ন্যাশনাল, আমি কেন বাংলাদেশে যাবো, আমাকে পাঠালে পর্তুগালে পাঠাও। তো এই সমস্ত লিগ্যাল ফাইটে যখন ঢুকে যাবে তখন ওই যে আপনি যে কথাটা বলছেন যে অনেক কি তো আর যায়নি, যেমন আপনার আরাফ খান, সে তো বাংলাদেশি ঠিকই, কিন্তু সে কিন্তু ওখানে একটা ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ড করছে। তো সেই ক্ষেত্রে আর ইন্ডিয়ান পাসপোর্ট হলে কেমনি আনবেন? আপনি আনবেন না তো, এখানে তো পুলিশ হত্যারিত মামলা, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু আপনি আনতে পারেন নাই। তো সেক্ষেত্রে এখানে ওই রকম জটিলতা হতে পারে। যদি আসলেই ওখানে পর্তুগিজ পাসপোর্ট নিয়ে ওখানে অ্যারেস্ট হয়ে থাকে তাহলে ওই কোর্ট তো তাকে পর্তুগিজ ন্যাশনাল হিসেবে তাকে ট্রিট করবে। তো পর্তুগিজ হিসেবে ন্যাশনাল হিসেবে ট্রিট করলে পর্তুগাল গভর্নমেন্টেরও তো একটা ইনভলভমেন্ট এসে যায়, তার সিটিজেন না? অতএব সেক্ষেত্রে আদৌ তখন কি হবে এটা বলা মুশকিল, তখন তো অনেক প্রসিডিংয়ের মধ্যে আমরা জড়িয়ে যাব। ধন্যবাদ মঞ্জুর মোর্শেদ। মিজানুর রহমান, আপনি শুনছিলেন, আমি এই ইস্যু নিয়ে আপনার সাথে কথা বলবো যে বেনজির আহমেদ যে গ্রেফতার, এই সরকারের যে ভাবনা সেটা তো একদম ক্লিয়ার, তাকে দেশে দ্রুত তাকে ফিরিয়ে আনতে চায়। সেই সময়কার সাবেক আইজিপি বেনজির আহমেদ, তাকে দেশে ফিরিয়ে আনা, দুর্নীতির মামলা সহ আর তার বিরুদ্ধে যে মামলা রয়েছে, এই সরকারের জন্য কতটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমাদের শ্রদ্ধাভাজন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জনাব মজিল মোর্শেদ এবং দর্শক শ্রোতাকে। দেখেন, ভাই তো আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং তার যে একটা মানবাধিকার সংগঠন আছে, এটা নিয়ে অনেক জনস্বার্থে মামলা করেছেন, বিভিন্ন সময় আমরা দেখেছি, এবং 15-16 বছর ধরে তিনি এগুলো নিয়ে লড়াই করেছেন। তিনি যে ব্যাখ্যা দিয়েছেন একেবারে পরিষ্কার। এখন আপনি যেটা আমাকে বলছেন সরকারের চ্যালেঞ্জ কতটুকু হবে, সরকার তো চ্যালেঞ্জ নিয়েছে, কারণ একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরে আসছে 24-এর গণ অভ্যুত্থানের পরে এই নির্বাচনের মধ্য দিয়ে। আমরা মনে করি স্বাধীনতার পর থেকে পর্যন্ত রাষ্ট্রকে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনতে পারিনি। আর সেই জায়গায় গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে আইনের শাসন, অর্থাৎ সুশাসন থাকতে হবে, অর্থনৈতিক স্থিতিশীলতা থাকতে হবে। আপনি যদি খেয়াল করে দেখেন যে স্বাধীনতার পরে যে সরকারগুলো ক্ষমতায় আসছে, বিশেষ করে এই 15-16 বছরের যদি দেখেন, যে যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে কিংবা দুর্নীতি করে বাংলাদেশেও যারা এই অর্থ এবং সম্পদের পাহাড় গড়ে তুলেছে, আমরা কোনো সরকারে দেখি নাই যে তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করতে পেরেছে। এবং সেই জায়গায় যদি আপনি শেখ হাসিনার সরকারের সময় দেখেন, এই বেনজির আহমেদের যে উত্থান, সেটা কিভাবে হয়েছে? সরকারের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে তাকে প্রোটেকশন দেওয়া এবং তার উপস্থিতিতে যে ধরনের দাম্ভিকতা নিয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়া, যেন ক্ষমতায় তারাই শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছে কিংবা ক্ষমতা আসীন করেছে। এই যে ঘটনা প্রবাহ, এবং শেষ সময় এসে দেখেন যে আওয়ামী লীগ সরকারের সময় তার যে দুর্নীতি এবং তার যে অর্থ সম্পদের যে সচিত্র প্রতিবেদন আমাদের সংবাদ মাধ্যমে আসলো, তারপরে কিন্তু নির্বিঘ্নে সে চলে গেল। তার মানে কি, রাষ্ট্রই কিন্তু এই ধরনের দুর্নীতিবাজদের বিভিন্ন সময়ে তাদের আশ্রয় এবং প্রশ্রয় দিয়েছে। আজকে এই সরকারের জন্য চ্যালেঞ্জটা এই জন্য বলছি যে আমরাই যে কয়েকদিন আগে দেখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা তার কথা বলেছে যে বাংলাদেশ থেকে কি পরিমাণ অর্থ পাচার হয়েছে, কিন্তু কারা পাচার করলো, তার বিরুদ্ধে তিনি কি ব্যবস্থা নিচ্ছেন এবং রাষ্ট্র সেই অর্থ ফিরিয়ে আনার জন্যে কি কি দায়িত্ব পালন করবে, সেই ব্যাপারে কিন্তু তিনি কোনো কথা বলছেন না। ফলে একটা বিষয়কে নিয়ে আমি রাজনৈতিকভাবে নিজেকে জনগণের সামনে তুলে ধরা, আর একটা হচ্ছে বাস্তবিক পক্ষে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, এই দুটো হচ্ছে আমি ভিন্নভাবে দেখি। সালাউদ্দিন সাহেব সংসদে বলেছেন যথার্থ, কিন্তু আমাদের সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ ভাই যেটা বললেন যে সেগুলো নিয়ে কিন্তু ধোঁয়াশা,
সরকার বা রাষ্ট্রকে পরিষ্কারভাবে বলতে হবে। কারণ এই যে ইন্টারপোলের যে তথ্যটা আমরা পাচ্ছি, এখন সরকার কি তাকে ধরতে পেরেছে? আবার এখানে রিপোর্ট আসছে যে একজন এমপি তার বন্ধুর মাধ্যমে ধরা হয়েছে, সেখানে লেনদেন থাকতে পারে, নানা ধরনের ঘটনা থাকতে পারে, এবং সেই মাধ্যমে সেখানে প্রশাসন ধরেছে। এবং সেইটা নিয়ে সরকার যে বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্যের সাথে আমাদের এখানে যে সংবাদপত্রের যে অনুসন্ধানী রিপোর্ট, তার মধ্যে নানান ধরনের ফারাক দেখতে পাচ্ছি। এই জায়গাটা আমরা মনে করি যে সরকার জিরো টলারেন্স গ্রহণ করবে কোন ব্যাপারে? যারা এই 15 বছর ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করেছে এবং বিশেষ করে আমাদের গণতন্ত্রকে ধ্বংস করেছে, শত শত মানুষকে নির্বিঘ্নে যারা হত্যা করেছে, নির্বাচন এবং গণতন্ত্রকে যারা ধ্বংস করেছে, এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সরকার যদি কার্যকর পদক্ষেপ গ্রহণ করে, তাহলে আমরা যারা রাজনৈতিক দল এবং এদেশের জনগণ তাদেরকে সমর্থন করবে। এখন সরকার কোন প্রক্রিয়ায় যাবে সেটা এখনও আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি না। আপনার কথার একদম সূত্র ধরে আমি একটু এটা হচ্ছে সুইজারল্যান্ডের যে ব্যাংকগুলোতে বাংলাদেশের মানে 2025 সালে যে টাকা জমা হয়েছে, সেই অর্থের পরিমাণ প্রায় মানে 24-এর তুলনায় 25-এ 41% বেড়েছে। জি জি। এবং সেটা মানে সুইস যে ফ্রা, ওদের মুদ্রা 83,41,00,000 আর বাংলাদেশ এটা 13,000 কোটি টাকা। জি, তার মানে সেটা কিন্তু বাড়ছে। দেখেন, এই যে আওয়ামী লীগ সরকারের সময় যেভাবে অর্থ পাচারগুলো হয়েছে, এটা নিয়ে আমাদের দল গণফোরাম এবং আমাদের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেন 2022 সালের ডিসেম্বরের 1 তারিখ একটা সংবাদ সম্মেলনে বলেছিলেন, সব পত্রিকায় এসেছিল, যে যারা বিদেশে অর্থ পাচার করে দেশটা তাদের কাছে নিরাপদ না, বিদেশে পালিয়ে যাওয়ার জন্যই তারা করে, এই কথাটা তিনি বলেছিলেন। এবং তার এই কথা নিয়ে তখনকার সরকার প্রধান সংসদে নানান ধরনের কথা ডক্টর কামাল হোসেন বলেছিলেন। আমি কথাটা এইভাবে বলতে চাচ্ছি যে শেখ হাসিনার সময় এই অর্থ পাচার বন্ধ করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। এমনকি 24-এর নির্বাচনের আগে একজন আইনজীবী এস আলম যে টাকা পাচার করেছে, কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করার জন্য সুপ্রিম কোর্টে একটা রিট করেছিলেন। এবং অবাক কাণ্ড যে আমাদের বিচার ব্যবস্থা কি, যে আদালত থেকেও নির্দেশনা দেওয়া হলো যাতে নির্বাচনের আগে, যে তারিখটা দেওয়া হলো, যাতে নির্বাচনের আগে এইটা নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ দুদক না করে। তার মানে কি, সরকার নির্বাচনে যাতে অবাধে পার পেতে পারে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে অভ্যর্থনের পরে আসলো কে, একটা অন্তর্বর্তীকালীন সরকার। তার চ্যালেঞ্জ ছিল যে অর্থনৈতিক খাতকে সংস্কার করে এই যে বিদেশে যে অর্থ পাচার হলো সেটা বন্ধ করা এবং দুর্নীতি এবং সুশাসন প্রতিষ্ঠা করা। আপনি যদি দেখেন, এই যে কথাটা বলতে যে আমি অনেকগুলো উদাহরণ দিলাম, যে সুইস ব্যাংকে যে টাকা গিয়েছে, অনুসন্ধানী রিপোর্টে আসছে যে এই বিগত সরকারের সময়ও অর্থ পাচার বন্ধ হয় গিয়েছে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস তো একজন অর্থনীতিবিদ এবং সারা ওয়ার্ল্ডে তার একটা সুনাম আছে যে উনি অর্থনীতি নিয়ে কাজ করেন এবং ওনার একটা আকাঙ্ক্ষাও ছিল সরকার প্রধান হবে। ভাগ্যক্রমে আর দুর্ভাগ্যক্রমে 1993 সালে যখন আমাদের দল গণফোরাম প্রতিষ্ঠা হয়, সেই সময় উনি প্রতিষ্ঠাকালীন সময় উনি প্রধান অতিথি ছিলেন সম্মেলনের। ওনার লেখা 5 পৃষ্ঠার একটা লিখিত বক্তব্য আছে আমাদের কাছে, আমার স্বপ্নের দল। তার মানে উনি একটা স্বপ্ন দেখেছিল এবং সেই স্বপ্ন পরবর্তীতে এসে নিজেও একটা রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন, পারেন নাই। কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পরে তো আমি কিন্তু এই যে অর্থ পাচার যে বন্ধ হচ্ছে না, আপনাদের যে পলিটিশিয়ান এরা কোনো রাজনৈতিক দল ক্ষমতা আসার পর এই ব্যবস্থাটা কেন নেয় না? আমি এই কথাটাই বলছিলাম শেষ, যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসলেন, আসার পরে তো আমরা প্রথমেই তার সঙ্গে দেখা করেছিলাম, যে কয়টা রাজনৈতিক দল, আমরা তাকে বলেছিলাম যে অর্থ পাচার বন্ধ কি পদক্ষেপ নেবে, এবং দ্বিতীয়ত এই যে অর্থগুলো যারা নেয় না কেন সেই অর্থটা ফেরত আনার কার্যকর ব্যবস্থা নেওয়া। কিন্তু আপনি যদি দেখেন যে সরকারগুলোই ক্ষমতায় এসেছে, কেউ কিন্তু আজ এই অর্থ পাচার বন্ধ করা এবং এই অর্থটা যাতে ফেরত আনা যায় সে ব্যবস্থা করে না। তার মানে হচ্ছে যে সেখানে সরকারের সঙ্গে, সরকার মানে কি, যে যারা ডিপ স্টেট বলে যে কথাগুলো আছে, সেখানে একটা অলিখিত সমঝোতা তৈরি হয়।
এবং এই সমঝোতার কারণে অর্থ পাচারকারীদের সুনির্দিষ্ট তালিকা এবং তাদেরকে আইনের আওতায় আনা এবং সেই অর্থ মানে ফেরত আনার সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ আপনি দেখাতে পারবেন। ধন্যবাদ মিজানুর রহমান। মঞ্জুল ভাই, আমি এই বিষয়টি একটু কথা বলবো এবং বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরির যে মামলা, সেটা আতাউর রহমান সাবেক গভর্নর 10 জনকে আসামি করা হয়েছিল এবং ভারত, শ্রীলঙ্কা, চীনের নাগরিক সহ 64 জনকে সেই জায়গায় দায়ী করা হয়েছিল, কিন্তু সেটারও এখন পর্যন্ত কোনো ধরনের হয়নি। জি, প্রথম অর্থ পাচারের কথা বলি। আপনি দেখেন, এটা এর আগেও কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন সময় চার্টটা আসতো যে সুইস ব্যাংকে এত জমা হয়েছে। তো ওই সময় কিন্তু সমস্ত দায় দায়িত্ব ওই আওয়ামী লীগ সরকারের সমর্থিত এবং তাদের ব্যবসায়ী সমর্থিত লোকজনরাই যে পাচারটা করেছে এটার ব্যাপারে কোনো দ্বিমত নাই। এবং যেহেতু তারা দীর্ঘদিন 15 বছর ক্ষমতায় ছিল, অন্যরা তো ওইভাবে ব্যবসা বাণিজ্যের প্রসার নাই, অন্য দল তো তখন দৌড়ের উপরে ছিল, তারা তো এটা পাচার করে নাই। তো সেক্ষেত্রে দায় দায়িত্বটা তাদের উপরে। তো এখন আশ্চর্যজনক কথা হলো যে আমাদের পরিবর্তনের পরে 25 সালটা তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ছিল। তা আমাদের তো প্রত্যাশা ছিল 25 সালে বলা হবে যে সুইস ব্যাংকে রিজার্ভের পরিমাণ বাংলাদেশের টাকা যেটা, এটা 10% 20% কমে গেছে। কিন্তু আমরা যখন দেখেন 25 সালে সেটা 41% বাড়ছে। কারা করছে এটা? এটা কি আপনার আওয়ামী লীগের লোকজন তো দৌড়ের উপরে আছে, তার তো বাড়ি ঘরে নাই, তার অ্যাকাউন্ট ফ্রিজ, ব্যবসা বাণিজ্য নাই, তো আপনার বেক্সিমকো করার সুযোগ আছে বলেন? বেক্সিমকো তো করার সুযোগ নাই। তারপর অন্যান্য কোম্পানি যারা পলাতক, তাদের তো এই টাকা পাচারের কোনো সুযোগ নাই, তারা তো টোটাল কলাপস হয়ে আছে এবং তাদের ফ্রিজ করা আছে। এইটা কারা করছে? অন্তর্বর্তীকালীন সরকারের যারা ব্যবসা বাণিজ্য ভালো করছে তারা। কারণ এটা তো রিপোর্ট এসছে, অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টার ব্যাপারে তো সুনির্দিষ্টভাবে অমুক উপদেষ্টা সুইজারল্যান্ডে গেছেন, সে ওখানে ক্রিপ্টো কারেন্সিতে টাকা পয়সা করেছেন, এগুলো তো মিডিয়ায় আসছে ব্যাপকভাবে। তো এই 41% আমার দৃষ্টিতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যারা ছিলেন এবং তাদের সময় যারা ব্যবসা বাণিজ্য করছেন, এটা সম্পূর্ণ তাদের টাকা। তবে এটা আপনি এখন বলতে পারবেন না, কারণ বিএনপি তো আসছে মাত্র ফেব্রুয়ারিতে। এটা 26 সালের রিপোর্টে যদি এসে দেখা যায় যে এই 41%-এর পরে আরও 45% হয়েছে, তখন বলা যাবে এটা বিএনপিও পাচার করছে। কিন্তু এখন পর্যন্ত বিএনপিকে সেটা বলা যাচ্ছে না, কারণ বিএনপি তো 12ই ফেব্রুয়ারি আসছে, আর হিসাবটা হলো 25 সালের। তো 25 সালের এই হিসাবের মধ্যে যেটা আসছে সেটা এখন দেখব যে বিএনপি সরকার বলতেছে যে অর্থ পাচারের টাকা ফিরিয়ে আনা হবে। এখন তারা কি শুধু আওয়ামী লীগের অর্থ পাচারটাই ফিরিয়ে আনবে, না অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে অর্থ পাচারের সেটাও ফিরিয়ে আনবে? এই জিনিসটাও তাদেরকে স্পষ্ট করতে হবে। কারণ তারা যদি পক্ষপাতিত্ব করে তাহলে আর মনে করা হবে যে এটা ফিরিয়ে আনা হবে না। আর যদি তারা ইরেসপেক্টিভ অফ দল, পদ, কারা কোন সময় ক্ষমতা ছিল না, এটি হিসাব না করে যদি তা মনে করে যে অর্থ পাচার হয়েছে সবগুলোই আনা হবে, সেটি আমি মনে করি একটা জনবান্ধব পদক্ষেপ হবে। তা সেই ব্যাপারে সরকারকে ঘোষণা দিতে হবে। সরকার কিন্তু এখন পর্যন্ত কোনো কমেন্ট করে নাই যে সুইস ব্যাংকে যে 41% বাড়লো এবং এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের যে লোকজন যারা অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা বেশি, কারণ ওই সময় তো এটা হয়েছে, সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো কথা বলা হয় নাই। এটি আমার কাছে আশ্চর্য লাগে। এটা তো সরকারের অ্যাডভান্স হয়ে বলা উচিত ছিল যে এইটা দেখেন এই হয়েছে। এখন সেটা না বলা পর্যন্ত আমরা বুঝতে পারবো না যে সরকার ওই অন্তর্বর্তীকালীন সরকারের সময় অর্থ পাচারের ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা আছে কিনা। যদি না থাকে তাহলে এক ধরনের বৈষম্য হয়ে যাবে। তো সেটাও আমাদেরকে বিবেচনা করতে হবে। ভাই, এখানে যে বিষয়টা, যারাই আসুক, যারাই ক্ষমতা থাকে, কিন্তু আজ পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া বা অর্থ ফেরত আনা সম্ভব হয়নি। কেন হয়নি এই বিষয়টা আমি আপনার কাছে শুনবো। দর্শক, নিশ্চিত ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। যে কথা বলতে চাই অনুষ্ঠানে, মঞ্জুর ভাই, আপনাকে আমি থামিয়ে দিয়েছিলাম। প্রশ্নটা ছিল যে ব্যবস্থা কেন নেওয়া হয় না। ধন্যবাদ আপনাকে। দেখুন, এটা খুব স্পষ্ট, ব্যবস্থা কেন নেওয়া হয় না। ব্যবস্থা নেওয়ার ক্ষমতাটা কার? ব্যবস্থা নেওয়ার ক্ষমতা হলো সরকারের, এবং সরকারের বিভিন্ন জায়গা আছে। বাংলাদেশ ব্যাংক, সিআইডি, দুদক, বিভিন্ন সংস্থা আছে। তো এই 2000 সম্ভবত 22 বা 23 সালে হাইকোর্টে একটা সোমোটো রুল জারি করেছিলেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার। পত্রিকায় হেডিং এসেছিল এই যে হচ্ছে না, অনেকের নামঠামও আসছিল সেখানে। উনি এটা রিপোর্টটা দেখে উনি সোমোটো রুল জারি করে কোর্ট একটা অর্ডার দিলেন সরকারকে যে প্রতিবেদন দেওয়ার জন্য। সেই মামলায় অ্যাটর্নি জেনারেল অ্যাপিয়ার করে ওই রিপোর্টটা কোর্টে আর দিলেনই না। এক এক সময় এক এক কথা বলে, আমরা কোথায় পাবো, এই যে পত্রিকায় কয়েকজন পাইছে এটা দিলাম। তো দেখুন, এটা তখন আমি একদিন হিয়ারিংয়ের সময় ছিলাম, আমার একটা সুযোগ হয়েছিল, আমি কোর্টে দাঁড়িয়ে বললাম যে দেখেন, এটা তো এই সরকার যেটা বলতেছে বা বাংলাদেশ ব্যাংক যেটা বলতেছে, এটা খুব ইজি, এটা এমন কোনো কঠিন কাজ না। কারণ আমি যখন দেশের বাইরে যাই, আমেরিকাতে যখন যাই, নিউ ইয়র্কে ঘুরি, জ্যাকসন হাইটে যাই, আমরা শুনি তো যে অমুকের বাড়ি আছে, অমুকের বাড়ি আছে। তা আমার কাছে বললেও তো আমি কয়েকটা নাম দিয়ে দিতে পারি। তো এরকম তো সব জায়গায় আছে। এই যে কানাডাতে যারা থাকে, আপনার বেগমপাড়া,
এগুলো বেগমপাড়ার নামটা কোত্থেকে আসলো, এগুলো তো মানুষ জেনেই তো আসছে। তো এখন যদি দুদকের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে, বিশেষ কয়েকটা দেশ তো ধরেন যে সমস্ত জায়গায় আপনার এই ক্যাপিটালগুলো গিয়েছে, ধরেন সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, তারপরে আপনার আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এই তো এই নিউজিল্যান্ডে কম, তো এরকম ধরেন 10-12টা জায়গা আছে। তো সরকারের পক্ষ থেকে যে কোনো জায়গায় এই সমস্ত দেশে যদি তারা এজেন্ট নিয়োগ করে যে তোমরা তথ্য কালেকশন করো কারা কারা ওখানে তথ্য পাচার করেছে, সে দেশে আমাদের দেশে যে অ্যাম্বাসেডর যারা আছে তারা তো সব খবর জানে। সেটা হ্যাঁ সেটাও করতে পারে। ধরেন এমবেসি তো করতেই পারে, কারণ এমবেসির তো ওখানে সমস্ত মানুষের সঙ্গে যোগাযোগ, তারা তো সমস্ত প্রবাসীদের নিয়ে মিটিং করে, সব কিছু আছে। আমাদের এখানে থানায় যেমন পুলিশ সোর্স নিয়োগ করে না তথ্য নেওয়ার জন্য, কোথায় মাদক বিক্রি হচ্ছে, কোথায়, এখানে ওইখানেও যদি এমবেসি এরকম সোর্স নিয়োগ করে কালেকশন করে, বা অনেকে শুধু যদি তারা এই ইনফরমেশনটা দেয় যে আমরা একটা বক্স খুললাম, এটা কনফিডেন্সিয়াল থাকবে, আপনি তথ্য দেন কারা কারা বাংলাদেশি এখানে এই অর্থ পাচার করছে। আলোচনার পরও মানে এটা হচ্ছে না কেন? না, সেটা হচ্ছে না একটাই কারণ, সেটা হলো যে মানে ব্যবসা পাচারটা কারা করে বলেন? পাচারটা করে হলো যার টাকা আছে। আপনার আমার তো পাচারের কোনো সম্পর্ক নাই, কারণ আপনার আমার তো টাকা নেই। হ্যাঁ, যারা পাচার করে তারা হলো শক্তিশালী, তারা হলো সরকার চালায়, তারা সরকারের পিছনে থাকে, তারা সরকারের সমস্ত পজিশনে আছে, অতএব এবং তাদের সাপোর্ট ছাড়া তো এই পাচারটা হয় না, এবং সেই কারণেই পাচার বন্ধ হচ্ছে না, কারণ এই পাচারকারীরাই হলো সরকারকে নিয়ন্ত্রণ করে, এবং এই কারণে এটা বন্ধ হচ্ছে না। শেষ দিকে আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করে আমি চলে যাব মিজান ভাইয়ের কাছে। সেটা হচ্ছে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জটিকা মিছিল করছে, এখন তাদের সেই মিছিলের সংখ্যাও বেড়েছে এবং মিছিল থেকে কালকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমার প্রশ্ন হচ্ছে যদি কার্যক্রম নিষিদ্ধ হয় তাহলে তাদের পরিধিটা কেন বাড়ছে? খুব স্বাভাবিক, আপনার যে কাজটা আপনি করতে পারবেন না সেটা যদি আপনি করতে চান ওটা ক্রাইসিস হবেই, তাই না? একটা হলো যে বাংলাদেশে আওয়ামী লীগ করে তো কম লোক না, বহু লোক তো আওয়ামী লীগ করে, কোটি কোটি লোক আছে। তাই কোটি কোটি লোকের রাজনীতি আপনি করতে দিবেন না, এটা তো একটা, এই কথাটা তো মানুষ মানতে পারে না। এবং আপনার বিএনপির পক্ষ থেকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন শাহবাগে সর্বশেষ সভা হলো, যে সভার পরে ডক্টর ইউনূস এটা নিষিদ্ধ করলেন, তার আগের দিন পর্যন্ত কিন্তু ফখরুল ইসলাম সাহেব বলছে যে রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবে মোকাবেলা। একটা জিনিস হলো কি, রাজনৈতিক দল কি আপনি ব্যক্তিগত শত্রুতার পর্যায়ে নেবেন, এটা হলে আপনাকে আগে চিন্তা করতে হবে। রাজনৈতিক দলের প্রধান শত্রুতাটা কি? আপনাকে চেয়ার থেকে নামাই দিলেই তো আপনার শত্রুতা শেষ, এরপরে তো শত্রুতা থাকার কথা না, ওটা হলো প্রাইভেট শত্রুতা। আপনার সঙ্গে আমার জমি জমা নিয়ে শত্রুতা আছে, কন্টিনিউয়াস চলবে, এটা 50 বছরও চলে। কিন্তু রাজনৈতিক দলের শত্রুতা হলো তুমি ক্ষমতায় আছো, তোমাকে আমি পছন্দ করছি না, জনগণের বিপক্ষে কাজ করছো, তোমাকে ক্ষমতা থেকে নামিয়ে দেবো, এখানেই তো শত্রুতা শেষ হওয়া দরকার। এখন যখন আওয়ামী লীগকে আপনি নামিয়ে দিলেন, হ্যাঁ অপরাধ আছে, অবশ্যই অনেকে অপরাধ করেছে, এই যেমন মানি লন্ডারিং বলেন, গুম খুন বলেন, বেআইনি কর্মকাণ্ড, সবগুলো আপনি বিচার করেন, এই ব্যাপারে কোনো বিতর্ক নাই। কিন্তু এর অর্থ এই না যে আপনি 200 সাংবাদিকরে মার্ডার কেসে দিয়ে ঢুকাই রেখে দেবেন। তাদের কি, তাদের দোষ কি? তারা মত প্রকাশ করে আওয়ামী লীগের পক্ষে, ঠিক আছে। সেটা যদি আপনি জাস্টিফাই হয়, তাহলে আওয়ামী লীগের সময় বিএনপির মত প্রকাশের জন্য যে সমস্ত সাংবাদিকরা জেলখানায় ছিল সেটা তো জাস্টিফাইড হয়ে যায়। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, এটা তো জাস্টিফাইড না। আপনি সাংবাদিক মত প্রকাশ করবে, দলের পক্ষে করতে পারে, দলের বিপক্ষে করতে পারে, কিন্তু আপনি যদি রাষ্ট্রের আইন কানুনের মধ্যে কোনো অপরাধ করেন, সে আপনি প্রধানমন্ত্রী হন, তারও আপনি বিচার করেন, সেইটা কোনো কথা না। কিন্তু আওয়ামী লীগ যেহেতু বহু লোক করে, কোটি কোটি লোক করে, সেখানে একটা দলকে আপনি যে বন্ধ করে রাখছেন, এটা মিছিল তো এখন হয়তো 10 জন হয়, 5 বছর পরে এটা 10 জনের জায়গায় 1000 হবে, খুব স্বাভাবিক কথা এটা। আপনাকে একদম মিজান ভাই, আমি এই বিষয়ে একটু শুনবো। এই যে এখন 10 জনের জায়গায় বললো যে আরো বাড়বে, 500 হবে, বাড়বে, রাজনৈতিকভাবে যে মোকাবেলা করার যে প্রক্রিয়া, সেই জায়গাটা আমরা হাঁটছি না। দেখেন, এই কথাটা আমরা আমাদের দল থেকেও বলেছি, এবং ভাই যে কথাটা বললেন আমি অন্যান্য টেলিভিশনে একই কথা বলেছি, যে ডক্টর ইউনূস যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেন নির্বাহী আদেশে, সেই সময় বিএনপির মহাসচিব বলেছিলেন, আমরাও বলেছিলাম, ডক্টর ইউনূসের সাথে দেখা করে যমুনার সামনে বলেছিলাম, কোনো নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ এটা আমরা সমর্থন করি না। এর একটা কারণ আছে, শেখ হাসিনাও কিন্তু জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল ক্ষমতার থেকে যাওয়ার আগে। জনগণ সেটা ভালোভাবে নেয়নি, বরং জামাত ইসলামের প্রতি একটা সহানুভূতি তৈরি হয়েছিল। কারণ আপনি যখন মানে বেআইনিভাবে বলছি যে একটি দল যদি রাজনৈতিকভাবে অপরাধ করে থাকে, কিংবা ওই দলের শীর্ষ নেতারা কিংবা ক্ষমতায় যে তারা যদি অপরাধ করে থাকে, তাহলে দেশে তো আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, এবং আইন আছে, আপনি তাকে আইন অনুযায়ী তাকে নিষিদ্ধ করেন।
আইন অনুযায়ী তার বিচার করেন, এই ব্যাপারে তো আমরা সকলেই একমত আছি। কিন্তু আপনি যদি দেখেন যে প্রক্রিয়ায় ডক্টর ইউনূস এটা করলেন, একেবারেই ব্যক্তিগত আক্রোশ থেকে। কারণ আপনি যখন শপথ নেবেন, শেখ হাসিনাও তো শপথ ভঙ্গ করেছে আমরা বলেছি, তো ডক্টর ইউনূসও তো শপথ ভঙ্গ করলেন। উনি কি করলেন, তার যে যারা ক্ষমতায় বসিয়েছে বলে তিনি বলেছেন, কিন্তু আমরাও তো সমর্থন করেছিলাম, গণভবনে বঙ্গভবনে তো আমরাও গিয়েছিলাম, কিন্তু উনি এড়িয়ে যে কি করলেন, যে যারা তাকে নিয়োগকর্তা বললেন তারা তার বাড়ির সামনে গেলেন, যাওয়ার পরে আন্দোলন শুরু করলেন, তাদেরকে ঠান্ডা পানি দিয়ে গরমের সময় আপ্যায়িত করা হলো। এরপরে উনি রাতের বেলায় চিকেন ক্যাবিনেট বসিয়ে কি করলেন, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন। এরপরে বর্তমান সরকারও ক্ষমতায় এসে সেই প্রক্রিয়ায় সংসদে এটা নিষিদ্ধ করলেন। তারা বললেন যে এটা আগের সরকার যেটা করে গেছে, যে অধ্যাদেশ করেছে সেটা আমরা কার্যকর করলাম। এখন আপনি বলেন যে এই যে 30% লোক, কম বেশি, আমি বেশি বা কম বলছি না, তারা তো আওয়ামী লীগ করেছে কিংবা আওয়ামী লীগের ভোট ছিল, এটা প্রমাণিত, পরীক্ষিত। এখন এতগুলো মানুষকে আপনি তার রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে আবার আপনি বহুদলীয় গণতন্ত্রের পক্ষে কথা বলবেন, তা তো হয় না। এখন দেখেন, নিষিদ্ধ আওয়ামী লীগ এখন যদি তার এই কার্যক্রম নিয়ে যে অবস্থাটা তৈরি করা হচ্ছে মব দ্বারা, তাতে কি হচ্ছে, আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে মোকাবেলা করতেন তাহলে বলা যায় যে মানুষ তাকে প্রত্যাখ্যান করতো কিংবা মুসলিম লীগের মতন অবস্থাও তার হতো। কিন্তু এখন কি হচ্ছে, যে নিষিদ্ধ আওয়ামী লীগ সে আবার দ্বিগুণ শক্তিশালী হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। কারণ আপনি যদি দেশে গণতন্ত্র এবং সুশাসন, আইন শৃঙ্খলা এগুলো যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তো মানুষ তো আপনাকে সমর্থন করবে না। আপনি পরিবর্তন করেছিলেন কি নিয়ে, আমরা তো রাস্তায় ছিলাম। পরিবর্তনটা হয়েছিল বৈষম্যহীন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। তা আপনি বৈষম্য দূর করবেন, তো আপনি তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখলাম প্রথমে বৈষম্য সেখানেই তৈরি করা হলো। এখন নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলো। আপনি যদি আওয়ামী লীগ নিয়ে বলেন, আমি মোটা কথায় 1 মিনিটে একটা কথা বলতে পারি। আপনি যদি দেখেন জামাত ইসলাম প্রথমেই তার আমির বলল মাফ করে দিলাম, উনি মাফ করার কে, উনি এটা নিয়ে আলোচনা হলো, তার মানে উনি দয়ালু দেখাতে গেলেন। এরপরে যে যখন ওনার দলের মধ্যে একটু চাপে পড়লেন, উনি সেই জায়গার থেকে সরে আসলেন। কিন্তু কর্মকাণ্ডটা কি, নির্বাচনের আগে তারা বলেছে যে আপনারা যারা অপরাধ করেননি আমার দলে আসেন, তাদেরকে প্রশ্রয় দিয়েছে জামাত ইসলাম, সদস্য করেছে। আপনি যদি বিএনপির দেখেন শীর্ষ নেতা, তারা বলেছে যে যারা অপরাধ করেনি তারা নির্বাচন করলে কিংবা আমার দলে আসলে আপত্তি নাই, শীর্ষ নেতারা, আপনি এখনই নিউজ দেখেন। আচ্ছা, তারপরে এমনও বলেছেন যে নির্বাচনী, একদম শেষ দিকে একটু নির্বাচনী জনসভায় বলেছেন যে যারা আওয়ামী লীগের বিভিন্ন মামলায় আছেন, নির্বাচনের পরে আমরা ক্ষমতায় গেলে আপনারা যারা অপরাধ করেননি তাদেরকে দায় মুক্তি দেওয়া হবে, এটা বলা হয়েছে। এখন নির্বাচন এই বিষয়গুলো আমরা জানি, একদম শেষ দিকে তো আমি জাস্ট এই একটা কোশ্চেন, এটার উত্তর চাই, সেটা হচ্ছে যে এরকম পরিস্থিতি চলতে থাকলে সামনে এটা কি হবে? সামনে আমাদের গণতন্ত্র একটা অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি যদি এটাই চলতে থাকে। কারণ রাষ্ট্র সবসময় জনগণের কাছে একটা দায়বদ্ধ থাকবে। আমাদের সংবিধান কি বলে, প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ। তো জনগণের কাছে তো আমাদের এর আগের সরকারগুলো জবাবদিহিতা ছিল না। এখন এই সংসদ এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তিনি কিন্তু নির্বাচনে জয়লাভ করার পরে বিরোধী দলগুলোর সঙ্গে দেখা করে একটা সহনশীলতা এবং একটা গণতন্ত্রের পথে কিন্তু পা দিয়েছেন। আমরা মনে করি যে সরকার সেই জায়গার থেকে যাতে ফিরে না আসে। ধন্যবাদ আপনাদের দুজনকে বাংলাদেশে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।